তার লক্ষণ অনুযায়ী টোটাল সিমটোমেটিক লক্ষণ মোতাবেক আমি তাকে কয়েকটি ওষুধ দিয়েছিলাম। একটি ওষুধেই তার গায়ে চুলকানি অনেক বেশি বেড়ে যায়। আমি তাকে বললাম যে চুলকানি যদি বেড়ে যায় সে পানি লাগাবে না, সাবান লাগাবে না, শ্যাম্পু লাগাবে না। এখন শীতের সময় চুলকানি বেড়ে গেলে তার অস্বস্তি হতে পারে, সেজন্য আমি এমনভাবে ওষুধের ডোজ নির্ণয় করলাম, সিলেকশন করলাম, যাতে তার চুলকানি বাড়ে কিন্তু যেন অসহ্য না হয়। তো সেই হিসাবে সে আমার কাছে আজকে এসেছে কিছুক্ষণ আগে। এখন তার কাশি এবং ঠান্ডা লাগা, এই কাশি এবং ঠান্ডা লাগা এটা যাদের শরীরে যারা সোরার রোগী, অর্থাৎ হোমিওপ্যাথিতে সোরা, সিফিলিস, সাইকোসিস এবং টিউবারকুলার, এই চারটা ধাতুর মধ্যে যাদের শরীরে চুলকানি পাঁচড়া থাকে তাদের কিন্তু সহজেই ঠান্ডা লাগে এবং তারা সারা বছরই ঠান্ডা লাগার অসুবিধা ভোগ করে। তো আমি তাকে একটা ওষুধ দিয়ে দিয়েছি লক্ষণ ভিত্তিতে। হোমিওপ্যাথি নট দ্য ডিজিজ, হোমিওপ্যাথি উইল নট প্রেসক্রাইবড বাই দ্য ডিজিজ, হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজেস। তো সেই জন্য আমি ওষুধ দিয়েছি, সে ভালো আছে। এবং আমি এই যে ভিডিওটা দিচ্ছি, এই ভিডিও দেওয়ার আগে যখন সে আমার এখানে এসেছে শীতের সময়, তো শীতের সময় তার ঠান্ডা লেগেছে, শীতের সময় তার কাশি হয়েছে, সুতরাং আমি তাকে এক ডোজ অ্যাকোনাইট খাওয়াই দিয়েছি। অ্যাকোনাইট খাওয়ার পরে ওষুধ দেওয়ার পরে তার আমি জিজ্ঞেস করেছি যে তুমি এখন কেমন আছো বলো। সে বলল যে আমি আগের তুলনায় ভালো আছি। এখন এই আমি তো আমার কথা বললাম মোতাহার, এখন তুমি তোমার কথা বলো। আলহামদুলিল্লাহ আগের তুলনায় স্যারের ট্রিটমেন্ট নেওয়াতে এখন আলহামদুলিল্লাহ আগের তুলনায় ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমার কি কি সমস্যা ছিল আমি দাদা বললাম, এইসবে সব ঠিক আছে। হ্যাঁ, আমি যা বলেছি কোনো বাড়তি কথা বলি না, তুমি যা যা আমাকে বলেছো এবং আমি তাই তাই বলেছি। কেমন? তো এটা তোমার মতো যারা কষ্ট পাচ্ছে তারা যদি ক্লাসিক্যাল হোমিওপ্যাথির কাছে যায়, এবং ক্লাসিক্যাল হোমিওপ্যাথি হচ্ছে সেই চিকিৎসক যিনি 1 থেকে 2 ঘন্টা ধরে রোগলিপি করবে, বংশগত ইতিহাস নেবে, অতীত ইতিহাস নেবে, তারপরে তোমার ব্যক্তি স্বাতন্ত্রকরণের ভিত্তিতে ওষুধ দিলে রোগ ভালো হয়ে যাবে। সব রোগ হোমিওপ্যাথিতে ভালো হবে তা নয়, কিছু রোগ হোমিওপ্যাথিতে ভালো হবে এবং কিছু রোগের জন্য অবশ্যই অ্যালোপ্যাথির কাছে যেতে হবে। এবং বর্তমানে মডার্ন টেকনোলজি বের হয়েছে, মানব দেহের কোথায় কি রোগ হচ্ছে তা এই মডার্ন টেকনোলজি, ইসিজি, ইকো, কার্ডিওগ্রাম, প্যাথোলজি, হ্যাঁ, আল্ট্রাসোনো, এসব মিলে তুমি যদি একজন বিজ্ঞ বিশেষজ্ঞ এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়েন্ট ডাক্তারের কাছে যাও, সে তোমার রক্ত পরীক্ষা করে সবকিছু করে ঠিক করে দেবে। তো আমি আশা করি যারা আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক তারা যেন এইভাবে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে রোগলিপি করে প্রপার ওয়েতে ওষুধ যদি দেওয়া যায়, ওষুধটা সঠিক হতে হবে। আমি বেশিরভাগ ওষুধ দিই লন্ডনের নেলসন হোমিও হলের ওষুধ, আমি হ্যাপকো কোম্পানির ওষুধ এবং জার্মানির ওষুধ ব্যবহার করি, কোনো বাংলাদেশি ওষুধ ব্যবহার করি না। এবং বয়স এবং শারীরিক সক্ষমতা বুঝে রোগীকে ওষুধ দিতে হবে, এই আমার বক্তব্য। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য আমার দোয়া রইল, আপনাদের কাছেও আমার দোয়া কামনা রইল। আমি আজ মিজেলস, যা রুবেলা ভাইরাস, জার্মান মিজেলস নামে পরিচিত, এটি নিয়ে আলোচনা করছি। লক্ষণ সাধারণত লাল বা হালকা লাল ফুসকুড়ি ও জ্বরের মাধ্যমে প্রকাশ পায়। এটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাস। প্রতিরোধের উপায় MMR ভ্যাকসিনের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। WHO বাংলাদেশকে হামের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে বিবেচনা করেছে, যা ভাইরাসটির বিস্তার এবং সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। গত 15 মার্চ থেকে হামের বিস্তার শুরু হয়েছে এবং অনেক শিশুর মৃত্যুর কারণ মর্মে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে। মানব কল্যাণে ব্রত নিয়ে ইতিমধ্যে আমি
বেশ কয়েকটি শর্ট এবং লং ভিডিও দিয়ে হাম ভাইরাসটির উৎপত্তি, কিভাবে ছড়ায়, জনসচেতনতা বৃদ্ধি, টিকা সহ অন্যান্য বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। হাম সংক্রমণের কারণ পরপর দুটি সরকার হাম, যা রুবেলা ভাইরাস নামে পরিচিত, এমআর অর এমএমআর ভ্যাকসিন 5 থেকে 6 বছর যাবৎ না দেওয়াতে এবং প্রথম ডোজ নিয়েও যারা দ্বিতীয় ডোজ নেননি, এর ফলে বর্তমানে প্রতিটি জেলায় হাম বা মিজলস তথা রুবেলা ভাইরাসটি সংক্রমণ এন্ডেমিক থেকে প্যান্ডেমিকে পরিণত হয়েছে। হাম কিভাবে ছড়ায়? হাম ভাইরাস get into the body. The infection is spread through the nose, windpipe and lungs into the skin and other body organs. ভাইরাস সংক্রান্ত কোনো ব্যক্তি বা শিশু হাসি কাশি দিলে এটি ছড়াতে পারে। এছাড়া ব্যবহৃত টিস্যু স্পর্শ করলে, একটি গ্লাসে পানীয় একই রকম পান করলে, সংক্রমণটি ড্রপলেটযুক্ত হাত স্পর্শ করলেও এটি ছড়াতে পারে। প্রতিকার জরুরি ভিত্তিতে টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। সদাশয় সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যেসব কারণে ভাইরাসটি ছড়ায় তা থেকে বিরত থাকতে হবে। জনসচেতনতা বৃদ্ধির জন্য রেডিও, টেলিভিশন, পেপার পত্রিকা, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সম্প্রচার বাড়াতে হবে। যতক্ষণ রোগীর শরীরে লাল র্যাশ, রেড র্যাশ থাকবে, ভয় না পেয়ে, সন্দেহ না রেখে হোমিও ওষুধ বেলেডোনা জার্মানি 125 ml পানির মধ্যে মাত্র 1 ফোঁটা দিয়ে সেই পানি মিশ্রিত ওষুধটি শিশুর বয়স 0 থেকে 9 মাস হলে তাকে 5 থেকে 6 ফোঁটা, সাথে মা 15 মিনিট পর পর 20 ফোঁটা ওষুধ সেবন করবে। 4 থেকে 5 ঘন্টার মধ্যে এই লাল রেড র্যাশ আস্তে আস্তে কমতে থাকবে, শিশুও সুস্থ হয়ে থাকবে। শিশুর বয়স যদি 9 মাস থেকে 2 বছরের মধ্যে হয়, তাহলে শিশুকে 1 ড্রপ অর্থাৎ 20 ফোঁটা খাওয়াবে 10 মিনিট পর পর 2 বার, আর মা খাবে 2 ড্রপ অর্থাৎ 20 ফোঁটা করে 15 মিনিট পর পর 3 বার। 24 ঘন্টা আপনি অপেক্ষা করেন, দেখেন আপনার শিশুর হাম প্রতিকার হয়েছে এবং রোগ আরোগ্য হয়েছে। আপনার বিশ্বাস হচ্ছে না, আপনার অবিশ্বাসের কোনো কারণ থাকবে না। শিশুর বয়স ভেদে ওষুধের ডোজের পার্থক্য হবে। সি দ্য ম্যাজিক। এ বিষয়ে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেশব্যাপী ক্লাসিক্যাল হোমিওপ্যাথদের এই চিকিৎসা সেবায় এগিয়ে আসার নির্দেশ দিলে তারা অবশ্যই বহু মানুষের উপকারে আসতে পারবে। বন্ধুগণ, আপনারা এই গুরুত্বপূর্ণ হাম বা রুবেলা ভাইরাসে আক্রান্ত মানুষকে উপকার করার জন্য এই ভিডিওটি আপনারা দেশব্যাপী প্রতিটি মানুষের কাছে ছড়িয়ে দিয়ে মানুষের কল্যাণ করবেন, এই প্রত্যাশা রেখে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বন্ধুগণ, এখন আমি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। অত্যন্ত সুন্দর এই বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। পরিবেশ অত্যন্ত মনোরম। আমি গাজীপুর এগ্রিকালচারাল ইউনিভার্সিটি জ্ঞান, দক্ষতা, প্রযুক্তি সমৃদ্ধি, এই যে মনোগ্রামটি, এই মনোগ্রামের সামনে দাঁড়ানো। এখানে 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ 6 জন মুক্তিযোদ্ধার স্মৃতি আপনারা দেখতে পাচ্ছেন, ভাস্কর্য দেখতে পাচ্ছেন। এই ভাস্কর্যের 6 জনের মধ্যে একজন বিশিষ্ট মহিলা মুক্তিযোদ্ধা রয়েছে। আমি
এসব মুক্তিযোদ্ধা এবং এই শহীদ পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের সকলের কাছে এই শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার জন্য প্রার্থনা করছি, অনুরোধ করছি। এই ভাস্কর্যের সামনে লেখা আছে, আপনারা দেখছেন, উদয়ের পথে শুনি তার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। এই যে ক্ষয় নাই, এ কথার অর্থ হলো এই বাংলাদেশ যতদিন অবিনশ্বর ভাবে পৃথিবীতে থাকবে, নশ্বর না হবে, ততদিন এই শহীদ বীর মুক্তিযোদ্ধা যারা মহান স্বাধীনতা যুদ্ধে আহত এবং নিহত হয়েছেন তাদেরকে মানুষ স্মরণ করবে এবং তাদেরই অবদানে সৃষ্ট আজ আমরা বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসাবে সকলের সাথে আপনার সমভাবে একসাথে কাজ করে দেশের উন্নয়নের অগ্রগতিতে অবদান রাখছি এবং ভবিষ্যতে রাখবে এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বিশেষ করে যারা আমার মতো গ্রামের মানুষ, তাদের উদ্দেশ্যে মূলত আমি ভিডিও দিয়ে থাকি। আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো মানুষকে, গ্রামের ছেলেরা যারা স্কুল কলেজে পড়ে তাদের জ্ঞানের পরিধিকে সমৃদ্ধি করা এবং আমি যে গ্রামের স্কুল থেকে এসে আল্লাহ রহমতে এই পর্যায়ে এসেছি, তারা যেন ঠিকমতো লেখাপড়া করে, লেখাপড়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্টে কিংবা মেডিকেলে বা অন্য কোথাও লেখাপড়া করে তারা বড় হতে পারে, সেই বড় হওয়ার উৎসাহ দান করা আমার মনে হয়। এ হচ্ছে আমার প্রাণপ্রিয় একমাত্র ছেলে ফারহান সাদিক বিন মারওয়া, আর আমার মেয়ের নাম হচ্ছে তাহসিন বিনতে হক সাফা। তো সাফা আজকে আমার সাথে আসে নাই, সাফা গেছে তার ভাগ্নেকে দেখতে। আপনাকে যে এই লালবাগ কেল্লা যেটার স্থাপক অর্থাৎ কাজ শুরু করেছিল 1778 সালে, কে কাজ শুরু করেছিল? কাজ শুরু করেছিল সম্রাট, মোগল সম্রাট আওরঙ্গজেবের পুত্র যুবরাজ মোহাম্মদ আজম শাহ। তো আজম শাহ কাজ শুরু করার পরে তিনি দিল্লি চলে যান। দিল্লি চলে যাওয়ার পরে এই লালবাগ কেল্লার কাজ এরপর বাংলার সুবেদার হিসেবে আসেন নবাব শায়েস্তা খান। এই নবাব শায়েস্তা খান কাজ আবার শুরু করেন। নিবেদন করার জন্য ওটা তো একটা পুরো ছিল না।
সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, এবং সে যেন এই ভিডিও ধারণ করে বাংলাদেশ নয় পৃথিবীতে যত পুত্রতান্ত্রিক জিনিস আছে, মহান রাব্বুল আলামিন যে পাহাড় পর্বত নদী-নালা সমুদ্র সৃষ্টি করেছে সেই সম্পর্কে পবিত্র কোরআনে যা বর্ণিত আছে, কোরআনের প্রতি সে যেন কোরআনের পাখি হতে পারে এবং কোরআনের পাখি হিসাবে মানুষকে জ্ঞান দান করতে পারে। আপনারা যারা গ্রাম অঞ্চলে স্কুল কলেজে ছাত্রছাত্রীরা পড়ালেখা করছেন, আমার এই ভিডিও দেখে আপনারা শিখবেন এবং জানবেন, আরে লালবাগ কিল্লা এসে ঐতিহাসিক প্রত্নতত্ত্ব জায়গাটি দেখে নিজেকে আরো বেশি সমৃদ্ধ করবেন, এই প্রত্যাশা রেখে আমার এই সেকেন্ড ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। বন্ধুগণ, আপনারা জানেন যে বাংলাদেশে 15 থেকে 20% মানুষ 2.53 মিলিয়ন পিপলস তারা থাইরয়েডে ভুগছে। বিশ্বে 800 কোটি মানুষের মধ্যে 10 থেকে 12% মানুষ থাইরয়েডে ভুগছে। এই যে থাইরয়েড এন্ডোক্রাইন গ্ল্যান্ডের কারণে থাইরয়েডের যে দুটি প্রধান রোগ হচ্ছে, এর পিছনে কারণ রয়েছে হাইপোথ্যালামাস, একটি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এটি সম্পর্কে জানা খুবই আবশ্যক। হাইপোথ্যালামাস হলো মস্তিষ্কের একটা ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যা ব্রেনের নিচের দিকে অবস্থিত এবং পিটুইটারি গ্ল্যান্ডের সাথে সরাসরি সংযুক্ত। আমি চিত্র দিয়েছি, আপনারা লক্ষ্য করে দেখবেন। হাইপোথ্যালামাস হলো শরীরের কন্ট্রোল সেন্টার, যা নার্ভাস সিস্টেম এবং হরমোন সিস্টেমের মধ্যে সংযোগ তৈরি করে। এটি শরীরের ভিতরের পরিবেশ, ইন্টারনাল ব্যালেন্স ঠিক রাখে, যাকে বলা হয় হেমোস্টেসিস। এবার আমি জানাচ্ছি হাইপোথ্যালামাসের প্রধান কাজগুলি কি কি। 1 নম্বর হচ্ছে হরমোন নিয়ন্ত্রণ করা, বিভিন্ন হরমোন তৈরি এবং রিলিজ করা। পিটুইটারি গ্ল্যান্ডকে নির্দেশ দেয় পুরো শরীরের হরমোন ব্যালেন্স যেন ঠিক থাকে। হাইপোথ্যালামাসের মূল ফাংশন শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, শরীর গরম হলে ঘাম সৃষ্টি করে, ঠান্ডা হলে কাঁপুনি বা শিভিং তৈরি করে, ক্ষুধা এবং তৃষ্ণা নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস কখন খেতে হবে, কখন পানি পান করতে হবে তা নিয়ন্ত্রণ করে। 4 ঘুম ও জাগরণ, স্লিপ সাইকেল, শরীরের বায়োলজিক্যাল ক্লক ঠিক রাখে। দিন রাত ছন্দ অর্থাৎ সার্কাডিয়ান রিদম নিয়ন্ত্রণ করে। 5 আবেগ ও আচরণ নিয়ন্ত্রণ করে, যেমন রাগ, ভয়, আনন্দ, অনুভূতি, এগুলির সাথে হাইপোথ্যালামাস জড়িত। অটোনমিক ফাংশন নিয়ন্ত্রণ করে, হৃদস্পন্দন, রক্তচাপ, হজম, এসব অটোমেটিক কাজ নিয়ন্ত্রণে সাহায্য করে। হাইপোথ্যালামাস শরীরের মিনি কন্ট্রোল রুম, ব্রেন প্লাস হরমোন সিস্টেম, এই দুটোই একসাথে হাইপোথ্যালামাস চালায়। তাহলে সমস্যা হলে কি হয়? হাইপোথ্যালামাস যদি ঠিক মতো কাজ না করে, হরমোন সমস্যা, থাইরয়েড গ্রোথ ইত্যাদি বেড়ে যায়, অতিরিক্ত বা কম ক্ষুধা হয়, ঘুমের সমস্যা হয়। আমি সামান্য আপনাদেরকে হাইপোথ্যালামাস সম্পর্কে জানালাম, আপনারা বিস্তারিত জানতে পারবেন বিভিন্নভাবে। এখন যারা থাইরয়েডের রোগী, তাদের উপকারের জন্য তাদের যা করার দরকার সেটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই থাইরয়েডের রোগীদের যারা একেবারে শুকিয়ে যাচ্ছেন কিংবা অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছেন, তাদের বুঝতে হবে যে হাইপার থাইরয়েডিজম অর্থাৎ T3 T4 বেশি, TSH কম,
এতে ওজন কমে যায়, হৃদস্পন্দন বেড়ে যায়, ঘাম বেশি হয়। আর হাইপোথাইরয়েডিজম হলে T3 T4 কমে যায়, TSH বেড়ে যায়। লক্ষণ হচ্ছে ক্লান্তি, ওজন বাড়া, ঠান্ডা লাগা। আপনাকে পরীক্ষা করতে হবে TSH, FT3, FT4, TRAS এবং থাইরয়েড স্ক্যান লাগতে পারে বিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মোতাবেক। ভিডিওটি সেভ করেন, শেয়ার করেন এবং কমেন্ট করে অন্যকে সহায়তা করেন। ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে এবং প্রবাসে ইমানি মুসলিম ভাই ও বোনদের 2026 সালের পবিত্র রমজানুল মোবারকের আপনাদের প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা। আপনারা জানেন রোজার মাসকে 10 দিন করে 3টি দশকে ভাগ করা হয়েছে। 3টি দশকের গুরুত্ব অপরিসীম হলেও শেষের 10 দিন আল্লাহ তাআলা তার বান্দাদের দোয়া কবুল করেন। তৃতীয় 10 দিনের মধ্যে রয়েছে 1000 বছরের চেয়েও শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর। কোন দিনটি লাইলাতুল কদরের রাত, ধর্মপ্রাণ মুসলমানগণ তা জানতে না পারায় ইসলামিক বিজ্ঞ স্কলারদের মতে বেজোড় দিন 21, 23, 25 ও 27 এই দিনগুলির মধ্যে যে কোনো একটা দিন শবে কদরের রাত হতে পারে। এরূপ অনিশ্চয়তার শেষে 10 দিন তারা দুনিয়াবি সকল ধরনের কাজের সম্পৃক্ততা থেকে নিজের ঘর ছেড়ে মসজিদে ইতেকাফের জন্য চলে যান। ইতেকাফ হচ্ছে এমন গুরুত্বপূর্ণ যা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনার মহল্লা, গ্রামের বা পাড়ার মসজিদে যারা ইতেকাফ করে তাদের দোয়ার বরকতে আল্লাহ ওই মহল্লা, ওই পাড়ার সকল মানুষকে হেফাজত করেন। এই দশকে মুসলমানরা এই জন্য গৃহ ত্যাগ করে ইতেকাফের জন্য মসজিদে গিয়ে নিরিবিলি আল্লাহর ধ্যানে মগ্ন হয়। ইতেকাফ হচ্ছে হৃদয়ের প্রশান্তি, আল্লাহর পবিত্রতা ও চিত্তের নিষ্কলুষতা, চিন্তার পরিচ্ছন্নতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত ইতেকাফ পালন করেছেন। তার বিবিগণ ও সাহাবীগণ অনেকেই মৃত্যুর পূর্ব পর্যন্ত এই ইতেকাফ করেছেন। রমজানের প্রথম দশক, দ্বিতীয় দশকের গুরুত্ব ও ফজিলত অপরিসীম হলেও এই তৃতীয় দশকের ফজিলত সম্পর্কে আমি আপনাদেরকে যা বলেছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে কদরের রাতে। উল্লেখ করা হয়েছে, আমি এই কিতাব অবতীর্ণ করেছি এক বরকতময় রজনীতে। এই রজনীতে প্রত্যেক প্রজ্ঞাময় বিষয় স্থিরীকৃত হয়। পবিত্র মাহে রমজানের বিগত দিনগুলি যাদের অবহেলায় যাবে তারা দুর্ভাগা, তাদের চেয়ে হতভাগ্য আর কেউ হতে পারে না। ইতেকাফকালীন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগী দেখতে যেতেন না, তিনি কোনো জানাজায় যেতেন না। প্রাকৃতিক প্রয়োজনের মতো জরুরি কিছু ছাড়া তিনি তার ইতেকাফ স্থল ত্যাগ করতেন না। সুতরাং শেষ দশক যে আপনি ইতেকাফ করবেন মসজিদে, তার গুরুত্ব কি সেই বিষয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবং আপনার ইতেকাফের কারণে আপনার এলাকা, মহল্লা, পাড়া মানুষজন নিরাপদ থাকবে। আল্লাহ আপনাকে সেই তৌফিক দান করুক। আপনি মসজিদে গিয়ে ইতেকাফ করুন, সংসার ত্যাগ করে সেখানে দান। কারণ আপনার মৃত্যুর পরে আপনার কোনো ধন সম্পদ কিছুই সাথে যাবে না, শুধু সাথে যাবে আপনি কি অর্জন করেছেন এই সাময়িক বিশ্বে, এই সাময়িক মাত্র কয়েক বছরের জীবনে। সুতরাং আপনি এই যে সুযোগ পেয়েছেন, আজকে আর মাত্র দুই দিন বাকি,
রমজানের এই রমজানে আপনি সঠিক সুন্দরভাবে রোজা পালন করবেন এবং ইতেকাফ করবেন, এই প্রত্যাশা রেখে আমি আপনাদের সকলের নিকট ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে প্রতিটি মুসলমানের ঘরে ঘরে প্রতিটি মুসলমানকে জানার তৌফিক করে দেবেন। আমিন, আমিন, আমিন। আল্লাহির রহমানির রহিম। দেশে এবং প্রবাসে সুপ্রিয় মুমিন ও ইমানদার মুসলিম ভাই ও বোনদের উদ্দেশ্যে আসন্ন রমজানের দ্বিতীয় 10 দিন মাগফিরাত ও গুনাহগুলো মাফ হইতে থাকে সেই বিষয়ে জানাচ্ছি। আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য ক্ষমা করতে থাকেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার কসম, রমজানের চেয়ে উত্তম কোনো মাস আসেনি এবং মুনাফিকদের জন্য রমজান মাসের চেয়ে অধিক ক্ষতিকর কোনো মাসও আসেনি। মুসনাদে আহমদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, রমজান মাসের আগমনের সঙ্গে সঙ্গে বেহেশতের দরজাগুলি খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে আটক রাখা হয়। সুতরাং প্রত্যেক রোজাদারের উচিত রমজান মাসের যে সমস্ত নিয়ম কানুন রয়েছে তা যথাযথভাবে পালন করে নিজের অতীত জীবনের গুনাহ মাফ করে নেওয়া। এছাড়া রমজানে উমরা করা এই হজের সমান সওয়াব পাওয়া যায়, এমনকি বেশি সওয়াব পাওয়ার সম্ভাবনা আছে। বরকতের নিয়তে শেষ রাতে অল্প হলেও সেহরি খেতে হবে। সেহরি খেয়ে রোজার নিয়ত করা এবং কোরআন তেলাওয়াত করা এবং তাহাজ্জুদের নামাজ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুগণ, টাইমলি ইফতারি করা এবং সময় মতো সেহরি খাওয়া। ইফতারি খাওয়ার জন্য আপনি অপেক্ষা করবেন না, আজান হওয়া মাত্রই ইফতারি করে ফেলবেন এবং মসজিদ থেকে যে ঘোষণা দেয় সেই ঘোষণার প্রেক্ষিতে আপনারা সেহরি খাবেন। তাহাজ্জুদ নামাজ পড়া এবং সেজদায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা গুনাহ মাফের জন্য কান্নাকাটি করার কথা বলেছেন এবং তিনি বলেছেন, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। মুসনাদে আহমদ, ইবনে মাজাহ, তিরমিজি ও মিশকাত। তাহলে আমি আপনাদের কাছে যেসব হাদিসের কথা, যেসব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি, আপনারা এগুলি এই 12 মাস পরে রোজা থেকে এবং নিয়ম কানুন পালন করে গুনাহ মাফ করতে পারবেন দ্বিতীয় দশকে। এবং এই দ্বিতীয় দশকে হচ্ছে মাগফিরাত ও গুনাহ মাফ করার দশক। সুতরাং আমি আগে প্রথম দশকে কি কি উপকারিতা আছে সে সম্পর্কে বলেছি, দ্বিতীয় দশকের কথা বললাম। আপনারা আমার এই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে বিশ্বের প্রতিটি মুসলমানদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন, যাতে আপনি উপকৃত হন এবং যিনি এটা দেখবেন, শুনবেন এবং থেকে সে যদি রোজা থাকে, নামাজ পড়ে, তাহলে সে যে সওয়াব পাবে আপনিও তার অংশীদার হবেন। সকলকে ধন্যবাদ। আমিন, আমিন, আমিন। আল্লাহির রহমানির রহিম। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমার এই রমজান মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও দেখছেন এবং শুনছেন, তাদের সকলের প্রতি রমজানুল মুবারক এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশে নিত্যপণ্যের দাম, চাল, ডাল, তেল, লবণ, সবজি, ফল, ফ্রুটস, কলা, বিভিন্ন জিনিসের দাম কেন ঊর্ধ্বগতি, কেন সাধারণ মানুষের ধরাছোঁয়ার নাগালের বাইরে, সেই বিষয়ে আমি গবেষণা করেছি, রিসার্চ করেছি। সেই রিসার্চ করে আমি দেখছি যে প্রকৃত মূল্য থেকে, কৃষক বঞ্চিত ন্যায্য মূল্য থেকে রাস্তার চাঁদাবাজ, মধ্যস্বত্বভোগীরা লালে লাল। চাঁদাবাজদের কারণে
দাম বৃদ্ধি, ক্রেতা সাধারণের সর্বনাশ, মাথায় হাত। সরকারের ঘাড়ে দোষ চাপিয়ে সাধারণ মানুষ বাজার নিয়ন্ত্রণের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করে। মানুষকে সচেতন হতে হবে। এবং বাস্তবে কি? বাস্তবে একজন কৃষক ভোরে ঘুম থেকে ওঠেন, রোদে পুড়ে ঘামে ভিজে 1 ডজন কলা বিক্রি করে মাত্র 15 টাকায়। কিন্তু শহরে সেই একই কলা আমরা কিনি 80 টাকা থেকে 150 টাকায়। একইভাবে শ্রীমঙ্গলে 1 ডজন লেবুর দাম 12 টাকা মাত্র। ঢাকাতে এসে সেই লেবু এই রমজানে বিক্রি হচ্ছে 100 টাকা হালি, যা ভাবা যাবে না। মাঝখানে কি বদলে যায়? পণ্যের দাম না, বদলে দেয় চাঁদাবাজ আর মুনাফাখোরদের বিবেক। বিবেককে জাগ্রত করতে হবে। কম দামে নিত্যপণ্য চাইলে ভিডিওটি সকলের কাছে শেয়ার করুন, যাতে মানুষ সচেতন হয় এবং কম মূল্যে আমরা সবাই এই নিত্যপণ্য, দুবেলা দুমুঠো ভাত, দুবেলা আমরা সঠিকভাবে সুন্দরভাবে নিজেদের খাদ্যখানায় নিশ্চিতভাবে আমরা চলতে পারি, ফিরতে পারি। সেই উদ্দেশ্যে আমার এই ভিডিওটি। ধন্যবাদ সকল। রহমানির রহিম। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, তাদের সকলের প্রতি জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনেরা, আপনারা জানেন মুসলমানদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ও ফজিলতের মাস হচ্ছে রমজান মাস। এই রমজান মাস আসছে আর মাত্র কয়েকদিন বাকি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান হচ্ছে মহান রাব্বুল আলামিনের নিকট নৈকট্য লাভের মাস, রহমতের মাস, ক্ষমার মাস, কোরআন নাজিলের মাস, 1000 বছর থেকে শ্রেষ্ঠ রজনী, সবে কদরের রাত। রমজান মাসকে 10 দিন করে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগই সমান গুরুত্বপূর্ণ। রমজানের প্রথম 10 দিন হচ্ছে আল্লাহর রহমত লাভের জন্য নির্দিষ্ট। প্রথম 10ম রোজা পর্যন্ত মহান রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি রহমত এবং দয়া বন্টন করে থাকেন। রোজার প্রথম দিন থেকে যারা সঠিক নিয়মে নিয়তে রোজা রাখে, রমজানের সব হকগুলি আদায় করে, সঠিকভাবে সংযমী হয়, হালাল রুজি দ্বারা সেহরি খায়, হালাল রুজি দ্বারা ইফতারি করে, কাউকে গালি দেয় না, কাউকে কারোর হক নষ্ট করে না, ঘুষ খায় না, দুর্নীতি করে না, মিথ্যা বলে না, এভাবে সারাদিন কাটিয়ে দেয়, তারাই কামিয়াবি লাভ করে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজার প্রথম 10 দিন রহমতের বারিধারায় পরিপূর্ণ। সুপ্রিয় ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনেরা, রোজার গুরুত্ব উপলব্ধি করে সকল শ্রেণীর ব্যবসায়ীগণকে মুনাফার দিকে না তাকিয়ে রোজাদারদের ইফতার ও সেহরির জন্য বাজার দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার প্রতি আমি আপনাদের নজর কাড়ছি। রোজাদার গরিব মানুষ এবং তাদের পরিবার যেন ইফতারি ও সেহরি ঠিক মতো খেতে পারে, সেদিকে লক্ষ্য রেখে ব্যবসায় নামমাত্র মুনাফা অর্জন করতে হবে। রোজার মাসে কোনোভাবে অতিরিক্ত লাভ করা, প্রফিট করা, মুনাফা করা যাবে না। ধনী ও ব্যবসায়ীগণ যেখানে বড় বড় হোটেলে, অফিসে নামি দামি ইফতারি প্রসাদ সাজিয়ে বিলাসিতা করেন, সেটা ঠিক নয়। প্রয়োজনে সরকারিভাবে ইফতার অনুষ্ঠান বন্ধ করা দিতে পারে। চাঁদাবাজি বন্ধে কঠোর হতে হবে। ঘুষ, দুর্নীতি,
অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ভোক্তা অধিকার ও মোবাইল কোর্টের মাধ্যমে অর্থ শাস্তির পরিবর্তে, জরিমানার পরিবর্তে কঠোর জেল হাজতের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে সে বিষয়ে আইন করতে হবে। ভেজাল ব্যবসা, ফুটপাতে অরক্ষিত ইফতারি বিক্রিকে কঠোর হস্তে দমন করতে হবে। চিকিৎসা ব্যবস্থা এবং ওষুধ ব্যবসায়ীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যেন ওষুধের দাম বেশি না নেওয়া হয় এবং ওষুধ যেন মানুষের ন্যায্য দামে দেওয়া যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে, এই রমজান মাসে আপনার বন্ধু বান্ধব, পিতা মাতা, আত্মীয় স্বজন অনেকেই ছিল, তারা মারা গিয়েছে। অনেক প্রফিট করেছেন, হাজার কোটি টাকার মানুষ হয়েছেন, কিন্তু খালি হাতে যাবেন, কোথায় কবর হবে তাও আপনি জানেন না। সুতরাং রমজানের এই ফজিলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পবিত্র কোরআনে যেসব আদর্শ আমাদের মুসলমানদের জন্য নির্দিষ্ট করা হয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করার জন্য আপনাদের সকলের কাছে প্রার্থনা করছি। ভিডিওটি আমি যা বলেছি যদি লাইক শেয়ার কমেন্ট করে সকল মুসলিম ভাই ও বোনদের নিকটে পৌঁছে দেওয়া হয়, তাহলে আপনি নিজে উপকৃত হবেন এবং যিনি ভিডিওটি দেখবেন তিনি উপকৃত হবেন। আমিন, আমিন, আমিন। আমি লালবাগ কেল্লার দরবার হলের সামনে দাঁড়িয়ে আমার ছেলে ফারহান সাদিক বিন মারওয়াকে বলছি, এখানে ইউএস অ্যাম্বাসিডার কর্তৃক একটা ফলক স্থাপন করা হয়েছে, একটা স্টোন দেওয়া হয়েছে। এই স্টোনটি মার্চ 22, 2023-এ এস্টাবলিশড হয়েছে। এ জায়গায় ইংলিশে কি লেখা আছে? তুমি ইংরেজিতে পড়ো জোরে জোরে। The conservation of Mughal Hammam was funded by the US Department of State's Ambassador Fund for Cultural Preservation. শোনা AFCP ওটা তো program. এন্ট্রি হচ্ছে না যাবে, আমার কাছে না তো। যাবে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে পড়ো জোরে। The conservation of this Mughal Hammam was funded by the US Department of State's Ambassador Fund for Cultural Preservation AFCP program. The inaugural stone was unveiled on March 22, 2023 by the Honorable State Ministry of Cultural Affairs K.N. Khalid and His Excellency Honorable US Ambassador to Bangladesh Peter D. Hatch. এই যে ঐতিহাসিক লালবাগ কিল্লা, সেটাকে সংরক্ষণ করার জন্য কি হয়েছে যে ইউএস ডিপার্টমেন্ট স্টেট অ্যাম্বাসিডার এটাকে সংরক্ষণ করার জন্য ফান্ড দিয়েছে বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকার সেটা এখানে সংরক্ষণের জন্য এই স্টোনটা স্থাপন করেছে। এখানে সাধারণ মানুষ যারা আসছে তারা ইতিহাসটা জানতে পারছে, দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, বুঝতে পারছে এবং এখান থেকে তারা অভিজ্ঞতা অর্জন করতে পারছে। সুতরাং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা বিষয় হচ্ছে সেই মোগল আমলের কামানিরা সেই সময় এখন যে আধুনিক বিশ্বের 2000-5000 কিলোমিটার দূরে গিয়ে যে নতুন অস্ত্র তৈরি হয়েছে, যে বিমান বিধ্বংসী কামান তৈরি হয়েছে, এই কামান আর সেই কামান এক নয়। আপনারা দেখছেন সেই অতীতে সেই 1600 সালের দিকে তখন নবাব শায়েস্তা খানের আমলে যে কামান ছিল সেই কামানের একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যারা স্কুলের বা কলেজের শিশুরা আছে, বাচ্চারা আছে, তারা এটা দেখে তাদের বইয়ে লেখা আছে এই লালবাগ কিল্লা সম্পর্কে। এর রচনা পড়ে, তারপরে প্যারাগ্রাফ পড়ে, তোমার বইতে লেখা আছে। তুমি যাতে এটা উত্তর দিতে পারো, পড়তে পারো, তোমার আম্মা নিয়ে এসেছে তোমার অভিজ্ঞতা অর্জনের জন্য, তুমি এটা ভালো করে ঘুরে ঘুরে দেখবা এবং বাসায় যেয়ে বোর সাথে মিলাবা। কেমন মা? খুবই ভালো, খুবই ভালো। তোমার নাম কি? হাফজা। খুবই সুন্দর নাম। তুমি কোথায় পড়ো? আমি চকবাজার আইডিয়াল হাই স্কুলে পড়ি। মাশাআল্লাহ। খুবই, কোন ক্লাসে পড়ো? 2 এ। ক্লাস 2 এ পড়ে। সে ক্লাস 2 এ পড়ে চকবাজারে। অত্যন্ত সুন্দর, খুবই মেরিটোরিয়াস এবং সুন্দরভাবে সে সেজেছে। আপনারা দেখছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন বাংলাদেশের ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রী, মন্ত্রী বা এই উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা হিসাবে পরিগণিত হয়। আপনারা সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করি, আল্লাহ যেন তাকে হেফাজত করেন। আল্লাহ হাফেজ।
দেখছো ভালো হয়েছে? হ্যাঁ, তুই বুঝিস। সুপ্রিয় বন্ধুগণ, আমরা এখন লালবাগ কেল্লায় এসেছি। লালবাগ কিল্লা হচ্ছে একটা প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক স্থান। এটা মোগল সম্রাট শায়েস্তা খানের আগে সৃষ্টি হয়েছিল। মোগল সম্রাট শায়েস্তা খানের মেয়ে পরী বিবি মারা যাওয়ার কারণে হয়ে যায়। এই প্রত্নতাত্ত্বিক এই ইতিহাসকে সংরক্ষণ করার জন্য বাংলাদেশ সরকার, এবং আপনারা এখানে দেখতেছেন ইংলিশে লেখা আছে একটা স্টোন, কনজারভেশন অফ দিস মোগল হাম্মাম was funded by the US Department of State Ambassador Fund for Cultural Preservation AFCF program। এই AFCF প্রোগ্রামের আওতায় বাংলাদেশ সরকারকে এই পাথরটা লাগানোর জন্য যেদিন এটা স্থাপন করা হয়, দি ইনঅগুরাল স্টোন ওয়াজ আনভেইলড on March 22, 2023 by Honorable State Minister, former State Minister of Cultural Affairs and His Excellency Honorable US Ambassador to Bangladesh, Peter D. Haas। তো আপনারা এই স্টোনটা দেখছেন, এই স্টোনটার এখানে এই আমার এখানে দেখছি একজন অতি ছোট্ট শিশু, সে খুব আগ্রহ নিয়ে এখানে এসেছে। তুমি এখানে কেন আসছো এই লালবাগ কিল্লা দেখার জন্য? তোমার খুব আগ্রহ এটা দেখার? হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2 এ। ক্লাস 2-তে। সে ক্লাস 2 শ্রেণীতে পড়ে। তোমার নাম কি? হাফসা। হাফসা, খুবই সুন্দর নাম হাফসা। সে তার মায়ের সাথে এখানে এসেছে এবং মায়ের সাথে ঘুরে ঘুরে সে এই লালবাগ কিল্লা এখানে দেখছে। এখানে আমাদের আর একটা বন্ধু, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10-এ। মাশাআল্লাহ, সে ম্যাট্রিক পরীক্ষা দেবে, সে ক্লাস 10-এ পড়ে। তোমার কোথায় বাড়ি? বাড়ি ঢাকা কামরাঙ্গীরচর। এর বাড়ি হলো ঢাকা কামরাঙ্গীরচর। তোমার নাম? মোহাম্মদ আরাফাত। মোহাম্মদ আরাফাত, খুবই সুন্দর নাম। সে নিজেও ভিডিও করতেছে, এই জায়গা ভিডিও করে। তোমার বইয়ে এটা আছে, তোমার বইয়ে প্যারাগ্রাফ লিখতে দেয়, রচনা লিখতে দেয়, লালবাগ কিল্লা সম্পর্কে তোমাদেরকে পড়ায়। আজকে তোমরা দেখে যাবা, দেখে দিয়ে বাসায় গিয়ে আম্মুকে বলবা, আব্বুকে বলবা যে লালবাগ কিল্লা আমি সরজমিনে দেখে আসছি, তোমরা আমাদেরকে ভালো করে শিখাই দাও। কেমন আম্মা? থ্যাংক ইউ, খুবই ভালো। যাও মায়ের কাছে যাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিসমিল্লাহিররহমানিররহিম। সুপ্রিয় বন্ধুগণ, দেশে এবং বিদেশে যারা আমার এই ভিডিওটি দেখবেন এবং দেখছেন, তাদের সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। এটা আমার বাসা। আমি একজন ডাক্তার হিসাবে আমার কাছে আমার খুব একজন প্রিয় রোগী এসেছে। রোগীর নাম মিস্টার মোতাহার, বয়স মাত্র 23 বছর। প্রায় 2 ঘন্টা ধরে তার রোগলিপি করেছি। তার রোগলিপিতে প্রথম কথা হচ্ছে যে সে খুব শীত কাতর
শীতের সময় তার নাক বন্ধ থাকে, তার কাশি হয়, নানান রকমের সমস্যায় সে জড়িত। তার ব্লাড গ্রুপ হলো বি পজিটিভ, তার উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি, ওজন হলো 67 কেজি। তার বংশগত ইতিহাস নিলাম, তার রোগের ভিত্তিতে তার বাবার অ্যালার্জি আছে, তার শরীরেও অনেক অ্যালার্জি আছে, সারা শরীরে তার চুলকানি পাসলা, এবং সে ইতিমধ্যে অনেক বড় ডাক্তারের কাছে বিভিন্ন রকমের ইঞ্জেকশন নিয়েছে, মলম লাগিয়েছে। তার মার অ্যাজমা আছে, দাদা বুকে ব্যথা, মারা গেছে। এরকম ভাবে দাদি হার্ট প্রবলেম, চাচা 2 জন, ফুপু, চারজন, এবং প্রত্যেকের ইতিহাস নিলাম। দেখা যাচ্ছে তার বংশে অ্যালার্জি এবং অ্যাজমা রয়েছে। তার নানা নানি, মামা, খালা, তাদের ইতিহাস দেখলাম, তাদের বংশে প্রায় প্রত্যেকেরই এই একই রকমের অ্যালার্জি, চুলকানি, পাসলা রয়েছে। ছোটবেলা থেকেই তার চুলকানি, পাসলা সারা বছরই সে কষ্ট পায়। সে আমার কাছে প্রথমে এসেছিল 31/10/25। আমি তার লক্ষণ অনুযায়ী টোটাল সিম্পটোমেটিক লক্ষণ মোতাবেক আমি তাকে কয়েকটি ওষুধ দিয়েছিলাম। একটি ওষুধেই
আমি তাকে বললাম যে চুলকানি যদি বেড়ে যায় সে পানি লাগাবে না, সাবান লাগাবে না, শ্যাম্পু লাগাবে না। এখন শীতের সময় চুলকানি বেড়ে গেলে তার অস্বস্তি হতে পারে, সেজন্য আমি এমন ভাবে ওষুধের ডোজ নির্ণয় করলাম, সিলেকশন করলাম, যাতে তার চুলকানি বাড়ে কিন্তু যেন অসহ্য না হয়। তো সেই হিসাবে সে আমার কাছে আজকে এসেছে কিছুক্ষণ আগে। এখন তার কাশি এবং ঠান্ডা লাগা, এই কাশি এবং ঠান্ডা লাগা এটা তাদের শরীরে যারা সুরার রোগী অর্থাৎ হোমিওপ্যাথিতে সোরা, সিফিলিস, সাইকোসিস এবং টিউবারকুলাস, এই চারটা ধাতুর মধ্যে যাদের শরীরে চুলকানি পাঁচটা থাকে তাদের কিন্তু সহজেই ঠান্ডা লাগে এবং তারা সারা বছরই ঠান্ডা লাগার অসুবিধা ভোগ করে। তো আমি তাকে একটা ওষুধ দিয়ে দিয়েছি লক্ষণ ভিত্তিতে। হোমিওপ্যাথি not the disease. Homeopathy will not prescribe by the disease. Homeopathy treat the patient, not the diseases. তো সেই জন্য আমি ওষুধ দিয়েছি, সে ভালো আছে এবং আমি এই যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিও দেওয়ার আগে যখন সে আমার এখানে এসেছে শীতের সময়, তো শীতের সময় তার ঠান্ডা লেগেছে, শীতের সময় তার কাশি হয়েছে, সুতরাং আমি তাকে এক ডোজ এখন খাওয়াই
কথা বললাম, মতাহার। এখন তুমি তোমার কথা বলো। আলহামদুলিল্লাহ আগের তুলনায় স্যারের ট্রিটমেন্ট নেওয়াতে এখন আলহামদুলিল্লাহ আগের তুলনায় ভালো আছি। আলহামদুলিল্লাহ। তোমার কি কি সমস্যা ছিল আমি দাদা বললাম, এসবে তোমার সব ঠিক আছে। হ্যাঁ? আমি যা বলেছি কোনো বাড়তি কথা বলি না। তুমি যা যা আমাকে বলেছ এবং আমি তাই তাই বলেছি, কেমন? তো এটা তোমার মতো দ্বারা কষ্ট পাচ্ছে তারা যদি ক্লাসিক্যাল হোমিওপ্যাথির কাছে যায় এবং ক্লাসিক্যাল হোমিওপ্যাথি হচ্ছে সেই চিকিৎসক যিনি 1 থেকে 2 ঘন্টা ধরে রোগী করবে, বংশগত ইতিহাস নেবে, ইতিহাস নেবে, তারপরে তোমার ব্যক্তি স্বাতন্ত্র করণের ভিত্তিতে ওষুধ দিলে রোগ ভালো হয়ে যাবে। সব রোগ হোমিওপ্যাথিতে ভালো হবে তা নয়, কিছু রোগ হোমিওপ্যাথিতে ভালো হবে এবং কিছু রোগের জন্য অবশ্যই অ্যালোপ্যাথির কাছে যেতে হবে। এবং বর্তমানে মডার্ন টেকনোলজি বের হয়েছে, মানব দেহের কোথায় কি রোগ হচ্ছে তা এই মডার্ন টেকনোলজি, ইসিজি, ইকো, কার্ডিওগ্রাম, প্যাথোলজি, আল্ট্রাসাউন্ড, এসব মিলে তুমি যদি একজন বিজ্ঞ বিশেষজ্ঞ এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়েন্ট ডাক্তারের কাছে যাও, সে তোমার রক্ত পরীক্ষা করে সব কিছুই করে ঠিক করে দেবে। তো আমি আশা করি দ্বারা আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক তারা যেন এইভাবে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে রোগীকে করে প্রপার ওয়েতে ওষুধ যদি দেওয়া যায়, ওষুধটা সঠিক হতে হবে। আমি বেশিরভাগ ওষুধ দিই লন্ডনের
টেনশন হলে ওষুধ আমি হ্যাপকো কোম্পানির ওষুধ এবং জার্মানির ওষুধ ব্যবহার করি, কোনো বাংলাদেশি ওষুধ ব্যবহার করি না। এবং বয়স এবং শারীরিক সক্ষমতা বুঝে রোগীকে ওষুধ দিতে হবে। এই আমার বক্তব্য। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য আমার দোয়া রইল, আপনাদের কাছেও আমার দোয়া কামনা।